নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সোমনাথ স্যার। আমার সঙ্গে রয়েছে আমার অত্যন্ত প্রিয় ছাত্র রাহুল। তো রাহুল এইবার কলকাতা থেকে ফিটার ট্রেডে সিলেক্টেড হয়েছে। কোন ডিভিশনে দিয়েছে তোমাকে এখনো কি বলেছে? কোন ডিভিশনে? না স্যার, এখনো বলেন। কোন ডিভিশন ওকে এখনো বলেনি, বাট ও টেকনিশিয়ান গ্রেড 3 2024-এ কিন্তু সিলেক্টেড হয়েছে। এবং ওয়ার্কশপে পেয়েছো? ইস্টার্ন ওয়ার্কশপ 30 ক্যাটাগরি ওয়ার্কশপে পেয়েছে, ভেরি গুড। তো যাই হোক, আজকে আমরা ওর জার্নিটা ওর মুখে শুনবো। প্রথম জিজ্ঞাসা করবো, তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা। তো নিয়ার ওরও শুশুনিয়া বাড়ি পাহাড়। বাঁকুড়া। কোথায়? শুশুনিয়া পাহাড়ের কাছে। বাঁকুড়ায় ওর বাড়ি, শুশুনিয়া পাহাড়ের কাছে। তোমার বয়স কত এখন? 25। মানে একদম ঠিকঠাক বয়স। অর্থাৎ যে বয়সে এসে চাকরি পেলে মানে বা চাকরি পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা একদম ও অ্যাপ্রোপ্রিয়েট বয়সে এসে কিন্তু চাকরি পেয়েছে। খুব ভালো লাগছে তোমার জন্য। তো ফিটার ট্রেডে পেয়েছো, কেমন লাগছে তোমার, বলো। ভালো লাগছে স্যার, স্বপ্ন পূরণ। একদম স্বপ্ন পূরণ। তো জীবনের এটা প্রথম চাকরি। রেলের প্রিপারেশন কবে থেকে স্টার্ট করেছো তুমি? রেল প্রিপারেশন করেছি স্যার 2022-এ যে গ্রুপ ডি এক্সামটা দিয়েছিলাম, ওটাতে ঠিকঠাকভাবে হয়নি। তারপর থেকে ভালো করে প্রিপারেশন দিতে শুরু করেছি। যে তখন বলছিল যে এলপি টেকনিশিয়ান বেরোবে আর কি, নোটিফিকেশন বেরোবে করছিল 2022 শেষের দিক থেকে। তো 2000 প্রপার নিয়েছি 2023-এর থেকে আর কি, 2023-24। প্রপার নিয়েছো 2023-24-এ, তার মানে তুমি ভ্যাকেন্সি বেরোনোর আগে থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছো, তাই তো? আচ্ছা, তোমার কি টার্গেট টেকনিশিয়ান ছিল, নাকি টার্গেট ছিল যে রেলের এলপি টেকনিশিয়ান এবং হচ্ছে গ্রুপ ডি তিনটেকে টার্গেট করে পড়েছো, না মেনলি টেকনিশিয়ানকে টার্গেট করে পড়েছো? মেনলি বলতে গেলে তিনটে রেলের জব টার্গেট, রেলের জব টার্গেট। তারপরে যেটা অপরচুনিটি ছিল যে টেকনিশিয়ান এলপিতে এলিজিবল ক্রাইটেরিয়া ছিল, যেহেতু আইটিআই করা ছিল ফিটার ট্রেডে, তাহলে ওই জন্য এই দুটো ফোকাস দিয়েছিলাম। যেহেতু ওই টাইমে ওই দুটোই ছিল ভ্যাকেন্সি, এলপি টেকনিশিয়ান, তাই ওই দুটোই ফোকাস দিয়েছিলাম। আর এলপিতে আমি তো ফার্স্ট প্রিলি ক্র্যাক করেছিলাম, তারপর টেকনিশিয়ান এক্সামটা হলো আর কি, টেকনিশিয়ান এক্সাম দিলাম, ঠিকঠাকই হয়েছিল। তো তারপরে এলপি সেকেন্ড টায়ার পরীক্ষাটা দিতে পারিনি, কারণ ওটা আমার ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন তারপর দিন পড়ে গেছিল আর কি, যেতে পারিনি। আচ্ছা, দিতে পারো, নো ইস্যু। অনেকে সাইকোটাও দিতে পারেনি পাস করে, কারণ কি জয়নিং প্রসেস চলছে, আর একবার জয়নিং করে দিলে সাইকো দিতে মানে দেওয়ার জন্য নাও ছাড়েনি, যার ফলে অনেকে সাইকো এক্সামও দিতে পারেনি। তো যাই হোক, তো তোমার মাধ্যমিক কবে আর উচ্চ মাধ্যমিক কবে? মাধ্যমিক 2016 সালে মাধ্যমিক, আর 2018 সালে উচ্চ মাধ্যমিক। তারপর আইটিআই করেছো? আইটিআই 2018 থেকে 2020। গভর্নমেন্ট আইটিআই থেকে? কোথা থেকে আইটিআই করেছো? গভর্নমেন্ট আইটিআই। তোমাদের ওখানে বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া জেলা ও আছে ওই সাইডে, ইন্দপুর গভর্নমেন্ট আইটিআই বলে নাম, ইন্দপুর গভর্নমেন্ট আইটিআই। ওখান থেকে তুমি তাহলে পড়েছো, ভেরি গুড। আচ্ছা, মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার ছিল? মাধ্যমিকে ছিল 70.57। উচ্চ মাধ্যমিক? 80.60। 80.60। বাহ! সায়েন্সে পড়েছো না আর্টসে? আর্টসে পড়েছো। আচ্ছা, তুমি যখন রেলের প্রিপারেশন শুরু করো তখন থেকেই তুমি সায়েন্সে ভালো ছিলে, নাকি না পরবর্তীতে আস্তে 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 সায়েন্স পড়াটা শুরু করেছো? কিভাবে সায়েন্সটা পড়েছো সেটা আগে আমি জানবো। হ্যাঁ, সায়েন্সটা বলতে আমি কোনো বুকস ইউজ করিনি। সত্যি কথা বলতে আমার বাড়িতে রেলের জন্য কোনো বুক আমি ইউজ করিনি। আমি ইউটিউব চ্যানেলের উপরে ভরসা। আপনার কাছ থেকে যে 2000 প্রথমত বেসটা ক্লিয়ার করেছিলাম, সায়েন্সের বেসটা। তারপরে 2022-এ যে আপনি সেই গ্রুপ ডি চ্যানেলাইসিসটা করেছেন, ওটা বিরাট সত্যি উপকৃত, একদম পারফেক্ট ওরকম টাইপেরই কোশ্চেন এগুলো। তো সায়েন্সটা আপনার কাছ থেকে অনেকটা হেল্প পেয়েছে বাংলাতে, বিশেষ করে বাংলাতে বোঝাটা একটা সত্যি, এটা ল্যাঙ্গুয়েজ ব্যাপার থাকে আর কি বোঝা। আর সায়েন্স যদি বাংলায় পাওয়া যায় তাহলে তো অনায়াসে বুঝতে পারা যায়, সহজ হয় ব্যাপারটা।
তাহলে আপনার কাছ থেকে 2022-এর যে ছিল না সিরিজটা, যেটা অ্যানালাইসিস সিরিজ, যেটা আপনার 2022-এর যে এক্সামটা ছিল গ্রুপ ডি এক্সাম, ওই হ্যাঁ ওই সিরিজটা পুরোটাই আমি দেখেছিলাম। ওটা খুব ভালো ছিল আর কি, ওটা বেস্টে ক্লিয়ার করেছিল পুরোটাই। কেমন আসতে পারে কোশ্চেন, কেমন আসতে পারে, কেমন টাইপে, সেটা বুঝে যাবে। তারপরে প্র্যাকটিস করেছিলাম পুরো একদম। আচ্ছা এনসিআরটি বই পড়েছিস? এনসিআরটি বই সত্যি বলতে এনসিআরটি বই বুকস আমি কিনিনি, এরকম কোনো পিডিএফ থেকে হয়তো ফোনে পিডিএফ ডাউনলোড করেছিলাম, তো ফোন থেকেই পড়েছিলাম। ফোন থেকে পিডিএফ ডাউনলোড। এনসিআরটি বই পড়ার প্রয়োজন, এনসিআরটি পড়ার প্রয়োজন হয়, আপনাকে বেসিকগুলো ক্লিয়ার করছে না, তারপরে আপনাদের কাছ থেকে যে বাংলার মাধ্যমে যে বাংলাতে সায়েন্সকে যে বুঝিয়ে দিয়েছিলেন, অ্যানালাইসিসটা করেন যে ক্লাসের মাধ্যমে, সেগুলো বুঝতে পেরেছি আর কি। বই পড়ার থেকে আমার মনে হয় ওটাতে বেশি বোঝা যায়, ডায়াগ্রাম হিসেবে বোঝান তো আপনি, তাহলে ওইটা বেশি বুঝতে সুবিধা হয়। তুমি আমাকে একটা কথা বলেছিলে যে স্যার আপনার পড়ানোটা আমার মাথায় এতটাই গেঁথে গেছে যে পরীক্ষা হলে সবসময় সব জায়গাতে আপনার কথাগুলো আমার মাথার মধ্যে শুধু ভাসে, মানে মাথার মধ্যে চলে আসে যে হ্যাঁ হ্যাঁ বলো কি বলছি। ডায়াগ্রাম হিসেবে পড়ানো বলে ভালো, তুমি যে ডায়াগ্রাম হিসেবে পড়ানো বলে এতটা ভালো আর কি, এত ডায়াগ্রাম হিসেবে পড়ানো বলে একবারে ক্লাসটা করলেই মনে গেঁথে যায়। সায়েন্স জিনিসটা এরকম, সায়েন্স যদি বলছিলাম সায়েন্স জিনিসটা এরকম যেরকম হ্যাঁ সায়েন্স অঙ্কগুলো নিউমেরিক্যাল অঙ্কগুলো কিভাবে প্র্যাকটিস করতে, সায়েন্সের ম্যাথগুলো প্র্যাকটিস করতাম ওই তো আপনার ক্লাস থেকে দেখে নিতাম, তারপরে ইয়া করতাম টেক্সট বুক থেকে প্র্যাকটিস করে দিতাম। আচ্ছা তারপর টেক্সট বুক থেকে প্র্যাকটিস করে নিতে প্লাস আমার ক্লাসগুলো করতে। সায়েন্সে কত নাম্বার পেয়েছেন? আপনি তো বলে টেকনিশিয়ানে সায়েন্সে কত পেয়েছো? সায়েন্সে মার্কস কত এসেছে? আউট অফ 40 এর মধ্যে আমার এসেছে সায়েন্সে 35 প্লাস 35। বাহ ভেরি গুড। তো এভাবে তুমি সায়েন্সটাকে রেডি করেছো। কখনো প্রথম ভয় লাগতো ভিক্টরি এডুকেশনে যখন চ্যানেলে আসার আগে, তখন কেমন ছিল পরিস্থিতি, আর তারপর ভিক্টরি এডুকেশন থেকে দেখে তারপর কেমন হয়, ড্রাস্টিক চেঞ্জেসটা বলো একটু কেমন হয়েছে? ভিক্টোরি এডুকেশনের আগে আমার সায়েন্সের প্রতি ভয় ছিল বলতে বুঝতে পারতাম না, বাকি স্যাররা যে হিন্দিতে বলতো তো আমি হিন্দি স্যারে দেখতাম, তো হিন্দি স্যারের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারতাম না আর কি। বেঙ্গলি ভাষাতে বুঝতে পারলে জিনিসটা মাইন্ডে গেঁথে যায়, তো তাহলে ওই জন্যই বুঝতে সুবিধা হতো। আর সত্যি ভেবেছিলাম যে সত্যি বলতে আমি ভিক্টোরি এডুকেশন বলে এরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট পাইনি, তো হঠাৎ একদিন আপনার চ্যানেল দেখে একটা ক্লাস দেখে বুঝতে পারলাম যে দারুণ পড়াচ্ছে, তাহলে ফালতু হিন্দি মানে হিন্দি ক্লাস সব দিন করে গেলাম ফালতু, মানে অদিন বেসিক থেকে ক্লিয়ার হয়ে যেতে পারতো আগের থেকে। আচ্ছা তো একদম এইভাবে তুমি প্রিপারেশন করেছো, ভেরি গুড। তা এখন তোমার বাড়িতে কে কে রয়েছে, ফ্যামিলি কন্ডিশনটা কি সেটা একটু জানবো, তারপর ম্যাথ যে কিভাবে প্রিপারেশন করেছো সেটাও জানবো। বাড়িতে কে কে আছে? বাবা মা আমি বোন, 4 জন। বাবা মা তুমি আর বোন। কি করে বাবা মা? বাবা একটা সুইট শপ আছে আমাদের লোকালে, এখানে সুইট শপ, ছোটখাটো একটা সুইট শপ আছে। আর মা হাউসওয়াইফ। আর বোন বলতে প্রিপারেশন নিচ্ছিল, তো এখন আর কি আর প্রিপারেশন নেওয়া হয়নি সেরকম, এখন মোটামুটি ঘরে আছে, তো আর কি যা হয় আমাদের গ্রামে গঞ্জে আর কি বেশি। তোমারই বয়সী, তোমার কাছাকাছি বয়স? হ্যাঁ আমার থেকে 2 বছরের ছোট, 1.5 বছরের ছোট। আচ্ছা মানে তোমারই বয়স। আচ্ছা তোমার একদম তুমি আর কি নর্মাল মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছো, বাঁকুড়া থেকে এবার তুমি পেয়েছো, আমার আরো একজন স্টুডেন্ট পেয়েছে, তার নাম অমৃত ঘোষ, সেও বাঁকুড়া থেকেই পেয়েছে। তো দুজন মোটামুটি তোমরা বাঁকুড়া থেকে পেয়েছো, এবং বাঁকুড়ার বহু স্টুডেন্ট আমার কাছে এখনো পড়ে। ম্যাথ জিআই কিভাবে প্রিপেয়ার করেছো, কোন বই থেকে স্পেশালি প্রিপেয়ার করেছো? ম্যাথ জিআই বলতে গেলে কোনো বই আচ্ছা ওর ভয়েসটা একটু ব্রেক হচ্ছে, বাট ও যেটা বলতে চাইলো আমি সেটা একটু এক্সপ্লেন করে দিই। ম্যাথ জিআই ওর কোনো পারফেক্ট বুক ছিল না, ও সেটাকে করেছে কি বিভিন্ন জায়গা, অর্থাৎ বিভিন্ন
বুকস দেখে বা বিভিন্ন জায়গা থেকে অনলাইনে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করেছে এবং জিআইও এভাবে প্র্যাকটিস করেছে। মেনলি ম্যাথ জিআইটা ও প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার্স বেস প্র্যাকটিস করে করে কিন্তু এগিয়েছে। এবং সায়েন্সটা মেনলি কিন্তু ভিক্টরি এডুকেশন থেকেই, মানে ভিক্টরি এডুকেশনে এসেই ও কিন্তু ভালোভাবে প্রিপেয়ার করেছে। তার আগে সায়েন্সটা হয়তো প্রিপারেশন নিয়েছে, কিন্তু এত ভালোভাবে প্রিপারেশন নিয়েনি, কারণ তখন ভিক্টরি এডুকেশনে শুধু সায়েন্স ক্লাস হতো একটা সময়, মানে যখন ওরা প্রিপারেশন নিচ্ছে। তো সেক্ষেত্রে ও প্রত্যেকদিন ক্লাসে আসতো এবং রেগুলারিটি মেনটেন করতো। তোমরা যেরকম এর আগে দেখেছো যে অনেকেই রেগুলার ছিল, তো রেগুলারিটি মেনটেন করতো। ও একজন রেগুলার স্টুডেন্ট ছিল এবং সেই রেগুলারিটি মেনটেন করেই কিন্তু রেগুলারিটি মেনটেন করেই পড়াশোনা করতো, যার ফলে কিন্তু আজকে ও এই সাকসেসের মুখটা দেখেছে। তাই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরাও কিন্তু ভালোভাবে প্রস্তুতি নাও, কারণ আগামী দিনে কিন্তু তোমাদেরও কিন্তু নাম থাকবে, যার ফলে তোমাদেরও কিন্তু এই যে প্রিপারেশনটা কিন্তু চালু করতে হবে বা এই প্রিপারেশনটা কিন্তু শুরু করতে হবে বা চালিয়ে নিয়ে যেতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এটাই আমি তোমাদের আর কি বলতে চাইবো, যে নিজেদের প্রিপারেশনটাকে কায়েম রাখো। আমরা রাহুল বা অন্যান্য অনেকেরই কিন্তু দেখতে পাচ্ছি ওর এতটাই প্রত্যন্ত গ্রামে থাকে যে নেটওয়ার্ক বারবার ডিসকানেক্টেড হচ্ছে, ঠিক আছে, কিছু করার নেই, বারবার নেটওয়ার্ক ডিসকানেক্টেড হচ্ছে। তো এইটা ছিল প্রিপারেশন। ও কি দিনে কত ঘন্টা পড়তে বলো রাহুল, তুমি দিনে কত ঘন্টা পড়তে বলো? কথা আসছে না তোমার, তোমার ভয়েস আসছে না, ভয়েস আসছে না তোমার। হ্যালো, হ্যাঁ এবার ভয়েস আসছে। হ্যালো, দিনে স্যার 7-8 ঘন্টা করতাম, 7 থেকে 8 ঘন্টা, 7 to 8 আওয়ার, 7 to 8 আওয়ার। একদম দিনেও কিন্তু 7 থেকে 8 ঘন্টা নিট স্টাডি করতো। তার মানে দেখো একটা কথা বলি, এখনকার দিনে অনেকেরই রয়েছে যারা ভ্যাকেন্সি বেরোবে কিনা সেই চিন্তা করে, ভ্যাকেন্সি বেরোবে তারপর পড়াশোনা চালু করব। এবং অনেককেই আমি দেখি যে মাত্র 3 মাস পরে পরীক্ষা, তার আগে থেকে কোর্সে জয়েন হচ্ছে বা কোর্সে জয়েন হওয়া সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে তখন থেকে প্রিপারেশন স্টার্ট করছে যে এই জিনিসটা কেন হবে। আজকে ও বা যারা সাকসেস পেয়েছে তারা কিন্তু সবাই প্রিপারেশন, সবাই কেউ জানে না কিন্তু রেলের ভ্যাকেন্সি আসবে বলে, বাট সবাই তাদের প্রিপারেশনটা কিন্তু কায়েম রেখেছে বা প্রিপারেশনটা স্টার্ট করে দিয়েছে। তারপর আস্তে আস্তে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তারা নিজেদের লক্ষ্যে এগিয়ে গেছে। কি বললাম বুঝতে পেরেছো? এবং আগামী দিনে তোমরাও যারা প্রস্তুতি করছো, তোমাদের হাতে একটা জিনিস কিন্তু দেখো, 2024 রেল ক্যালেন্ডার বার করেছে এবং 2025 সেই অনুযায়ী ভ্যাকেন্সি এসেছে, যেটা ওদের সময় ছিল না। তারপরেও কিন্তু ওরা প্রস্তুতি চালিয়ে গেছে। তাই তোমরাও যারা প্রস্তুতি নিতে চাও ওর মতো, তারাও কিন্তু নিজেদের প্রস্তুতি শুরু করে দাও এবং প্রস্তুতি ভালোভাবে করতে থাকো। যত ভালো করে তোমরা প্রস্তুতি নেবে তত ভালো করে কিন্তু প্রস্তুতি হবে। আমি ওকে নিয়ে এসেছিলাম, কিছু কথা বললাম এবং কিছু কথা হয়তো অধুরা থেকে গেল। ও জয়েন যখন করবে রেলওয়েতে তারপর ওকে আবার নিয়ে আসবো আমাদের এখানে, কারণ কি ও এতটাই প্রত্যন্ত গ্রামে থাকে যে নেটওয়ার্ক পাওয়াটাও মুশকিল। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর যদি ভিক্টরি এডুকেশনে জয়েন করতে চাও জয়েন করতে পারো। অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে, কারণ মনে রাখবে ভিক্টরি এডুকেশন থেকেই এই সমস্ত সাকসেস স্টোরির জন্ম হয়। আমি সবসময় বলি যে ভিক্টরি এডুকেশন সাফল্যের রাস্তাটা ক্রিয়েট করে দেয়, বাদ বাকি এই সমস্ত ছেলেরা বা মেয়েরা যে যারা কঠিন পরিশ্রম করে, এদের পরিশ্রমের কখনো মূল্য কেউ দিতে পারবে না। এদের পরিশ্রমের একটাই মূল্য, এদের সফলতা। এই সফলতার মাধ্যমেই কিন্তু এদের পরিশ্রমের মূল্য এরা পেয়েছে। অনেকেই দেখবে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম্বার ইউজ করে, কিন্তু ভিক্টরি এডুকেশন অলওয়েজ এগিয়ে যাবে এই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে নিয়ে। তাই ভিক্টরি এডুকেশন যারা জয়েন করতে চাও তারা অবশ্যই জয়েন করতে পারো, অথবা যারা ইউটিউব থেকেও সাকসেস পেতে চাও, মানে শুধু ইউটিউব চ্যানেলে আমি যে সমস্ত ক্লাসগুলো দিই সেখান থেকেও সাকসেস পেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একটাই কথা বলবো, যারা আগামী দিনে ইউটিউব এবং কোর্স দুটো জয়েন করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো রাহুলের নেটওয়ার্কটা বারবার কানেক্টেড হচ্ছে এবং ডিসকানেক্টেড হচ্ছে, আমি ওকে জানিয়ে দেবো যে আগামী দিনে যখন ও জয়েন করবে কোন ডিভিশনে দেয়। আমার বিভিন্ন স্টুডেন্টকে বিভিন্ন, যেমন তন্ময় ফার্স্ট হয়েছিল তাই ওর
অফারটা আগে চলে এসেছে, ওকে আসানসোল ডিভিশনে দিয়েছে, একে কোন ডিভিশনে দেয় আমরা দেখবো এবং পরবর্তীকালে একে আবার তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ প্রত্যেককে, সবাই খুব ভালো থাকবে, নমস্কার।